আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের প্রফের গাইডলাইন সেশনের ৩ নম্বর ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ভিডিওটায় আমরা মেইনলি কথা বলবো তোমাদের প্রশ্ন নিয়ে। অর্থাৎ আমরা বলেছিলাম যে আমাদের ৩ নাম্বার যে গাইডলাইন সেশনটা আসবে, এই ৩ নাম্বার গাইডলাইন সেশনটায় মেইনলি আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিব। সো আজকের ভিডিওতে আমরা মেইনলি তোমরা যে কোয়েশ্চেনগুলো আমাদেরকে করেছো বা তোমাদের এই প্রফ রিলেটেড তোমাদের নিজস্ব যা যা জানার ছিল সেই জিনিসপত্রগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা এইখানে বেশ কিছু প্রশ্ন অলরেডি পাইছি, যেগুলোর অ্যান্সার আমরা প্রিভিয়াস 2টা ভিডিওতে, অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্নিং, অর্থাৎ এক্সামের কি কি প্যাটার্নে আসতেছে, কত মার্কসের এক্সাম, এই জিনিসগুলো নিয়ে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন ছিল। সো আমরা সেগুলোর অ্যান্সার কিন্তু প্রিভিয়াস 2টা ভিডিওতেই অলরেডি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো যেই কোয়েশ্চেনগুলো তোমরা করছো বাট আমরা আগের ভিডিওগুলোয় অ্যান্সার দেই নাই, এরকম কিছু ভিডিও নিয়ে বা কোয়েশ্চেন নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলো আমরা প্রথম যে কোয়েশ্চেনটা আসে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদেরকে বলতেছে যে আমরা কারো নাম নিচ্ছি না, নাম মেনশন করব না, আমরা জাস্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো একজন প্রশ্ন করছে যে এমসিকিউ সবগুলো মানে যে এমসিকিউ গুলো আছে এগুলো গাইডে ঠিকভাবে থাকে না, বিশেষ করে অ্যানাটমি। সবাই বলে অ্যানাটমি বুঝে পড়লে পারা যায়, কিন্তু অ্যানাটমি বুঝলেও অনেক অ্যান্সার পারা যায় না। এই এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করব? যেহেতু আমরা আরিফ পড়ি তাই এখান থেকে টিচাররা তেমন একটা কোয়েশ্চেন দেন না। আর কি কোনো গাইড আছে যেখান থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবো? সো এমসিকিউ এর ব্যাপারটা একটা জিনিস, বা আমরা আগেও বলছি যে আসলে এমসিকিউ এর ক্ষেত্রেও অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের রিটেনের প্রিপারেশনটা জাত মতন থাকে, অর্থাৎ তুমি যদি একটু ডিপলি প্রিপারেশন নাও রিটেনের, সেই ক্ষেত্রে এমসিকিউ গুলো কিন্তু পারা যায়। কারণ তুমি যদি একটু অ্যানালাইসিস করো এমসিকিউ গুলো অ্যাকচুয়ালি রিটেনের টপিক থেকেই আসে। যেমন ধরো অ্যাসিটাইল কোয়ে আমরা পড়ছি না, যে অ্যাসিটাইল কোয়ের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম, কিছু স্যালিয়েন্ট ফিচার পড়ছিলাম। সো তুমি যদি একটু দেখো অ্যাসিটাইল কোয়ে থেকে বেশ কিছু এমসিকিউ আসছে, অ্যান্ড এই এমসিকিউ গুলো বেসিক্যালি এই স্যালিয়েন্ট ফিচার থেকেই দিচ্ছে। সো তুমি যদি এইভাবে একটু পড়ো, রিটেনের পড়াটা, রিটেনে যেই কোয়েশ্চেনগুলো আসে সেগুলো যদি একটু ভালো মতন পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এমসিকিউ এর প্রিপারেশনটা হয়ে যায়। আচ্ছা, এখন প্রফের ক্ষেত্রে যদি আমি বলি, প্রফের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এমসিকিউ এর জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই সলভ করতে হবে। এটা ছাড়া এমসিকিউ সলভ করার আমাদের কোনো রিসোর্স নাই। অ্যান্ড তোমরা যেটা বলতেছো যে মানে এই প্রশ্নের থেকে যেটা আসতেছে যে আরিফ গাইডের মধ্যে এমসিকিউ গুলা যেগুলো আছে এইগুলা কলেজের পরীক্ষায় দেয় না, বাট এইটা শিওর থাকতে পারো প্রফে অ্যাকচুয়ালি এখান থেকেই কোশ্চেন হবে। অ্যান্ড অনেক সময় দেখা যায় কি যে তোমার গাইডে যে এমসিকিউ গুলো আছে এইগুলা থেকে হুবহুই দিয়ে দেয়। সো এমসিকিউ এর প্রিপারেশনের জন্য তোমার এইখানে নট নেসেসারি তুমি আরিফ ফলো করবা, তুমি ব্লু প্রিন্ট ফলো করো, তোমার যেটা ইচ্ছা তুমি যে গাইড ফলো করতেছো করো, এটা নিয়ে ইস্যু নাই। মেইন টাস্কটা হচ্ছে আমি এমসিকিউ গুলা সলভ করবো, আমি প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলা সলভ করবো, এইটা মেইন কাজ। কারণ যেটা হয় কি এমসিকিউ পড়াটা অনেক বেশি মোনোটোনাস। এইখানে দেখা যায় যে তুমি যতই চেষ্টা করো আধা ঘন্টা বা 1 ঘন্টা পড়ার পরে তুমি এমসিকিউ আর মন দিয়ে পড়তে পারবা না, এটা ফ্যাক্ট। কারণ বেশ বোরিং পড়াটা। সো দেখা যায় যে তুমি যদি লেগে থেকে পড়তে পারো এটাই এনাফ। অ্যান্ড এমসিকিউ এর ক্ষেত্রে কত প্রমিনেন্টলি তুমি জিনিসপত্রগুলো রিলেট করে পড়তে পারতো, সো রিটেনের সাথে এইটা বেশি জরুরি। সো রিটেনের প্রিপারেশন তুমি যদি ভালো মতন নাও, এমসিকিউ এ তুমি আটকাবা না। সো তোমার প্রথম টাস্ক হচ্ছে এমসিকিউ ভালো মতন পড়ার জন্য বা পারার জন্য আগে রিটেনের যে প্রিপারেশনটা নিবা, রিটেনের টপিকগুলো একটু থরলি পড়ার চেষ্টা করো, একটু ভালো মতন একটু ডিপলি পড়ার চেষ্টা করো। লাইকলি যে আমরা যেটা হয় যে আমরা বেশ কিছু কোয়েশ্চেন আছে যে রিটেনে তো স্পেসিফিক ভাবে একটা পার্ট আসে, আমি এইটুকুন পড়ি, এটা করার দরকার নেই। যেহেতু তুমি এমসিকিউ এর জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে যাচ্ছ, এই ক্ষেত্রে আমি বলবো যে একটা টপিক ওইটা জাস্ট রিটেনে হয়তো ওইটার একটা অংশ আসতেছে, ওই রিটেনের একটা টপিকের ছোট্ট একটা পার্ট আসতেছে, এইটা না করে তুমি যখন এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিবা তুমি হোল টপিকটা পড়ে ফেলো, টপিকের কোনো একটা পার্ট না পড়ে হোল টপিকটা পড়ে ফেলো। যেরকম আমি এটা বললাম একটু আগে, মেটাবলিজমে তুমি হয়তো কার্বোহাইড্রেট মেটাবলিজমে তুমি পড়তেছো, গ্লাইকোলাইসিস পড়তেছো বা ক্রেবস সাইকেলটা তুমি পড়তেছো। অনেক সময় দেখা যায় যে আমরা ক্রেবস সাইকেলের জাস্ট সাইকেলটা পড়ি, ক্রেবস সাইকেলের সাইকেলটা পড়ি, এখন রিটেনের সাইকেলটাই আসে, এটা ট্রু। বাট আমাদেরকে চেষ্টা করতে হবে যে
আমরা যখন ক্রেপ সাইকেলটা করতেছি, ক্রেপ সাইকেলের এই রিটেনের পড়ার জন্য রিটেনের সাথে সাথে আমরা একটু এর আশেপাশে কি আছে, যেমন স্যালিয়েন্ট ফিচারগুলো আছে, ক্রেপ সাইকেলে কি কি নাম আছে, এই জিনিসপত্রগুলো আমরা জাস্ট একটু চোখ বুলায় যাব, ঠিক আছে? সো এটা যদি তুমি করতে পারো তাইলে দেখতে পারবে যে এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারতেছো। অ্যান্ড সেকেন্ডলি তুমি জাস্ট গাইড ধরে এমসিকিউটা সলভ করো, এতেই আসলে হবে। তোমাকে আলাদাভাবে 2-3টা গাইড সলভ করার কোনো মানে নেই, কারণ ইভেনচুয়ালি যেটা হবে, তুমি আরিফে যেই গাইড কোশ্চেনগুলো পাচ্ছ এগুলো তো বোর্ড কোশ্চেনই, তুমি ব্লু প্রিন্ট নিলেও অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলোই পাবা, এর বাইরে কিন্তু কোশ্চেন দেয় না। ইউজুয়ালি বোর্ডের বাইরে কিন্তু গাইডে এমসিকিউ দেওয়া থাকে না। সো তুমি যে কোনো একটা গাইড ফলো করো, এতেই হবে। আর এমসিকিউ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। এমসিকিউটায় পরীক্ষার হলে গেলেই দেখতে পারবা যে টিচাররা অনেক হেল্প করে। এমসিকিউ এর টাইমে টিচাররা অ্যাকচুয়ালি অনেক হেল্প করে। দেখা যায় যে অনেক সময় স্টুডেন্টদেরকে দেখা দেখি করতে দেয় যে ঠিক আছে তোমরা দেখে অ্যান্সারটা করো, সমস্যা নাই। সো এইটা নিয়ে পেইন খাওয়ার কিছু নাই। এমসিকিউ এ প্রফে ভালোই হয়, এমসিকিউ নিয়ে আসলে পেইন খাওয়ার কোনো দরকার নেই। তো এরপরে যেটা বলছে অ্যানাটমি অসপি, এইটা কিভাবে ভালো করা যায়। সো অ্যানাটমি অসপির জন্য তোমরা গাইডের পিছেই অসপি কোয়েশ্চেন পাবা, প্রত্যেকটা গাইডের পিছেই থাকে, এইগুলা পড়লেই হয়ে যায়। অসপিতে এর বাইরে কিছু দেয় না। অ্যান্ড প্রফের ক্ষেত্রে এটা আরো মজা যে টিচাররা অ্যাকচুয়ালি বলে দেয় যে তোমরা এই কোশ্চেনগুলো পড়ে আসবা, এই কোশ্চেনগুলো পড়লেই কমন পাবা। দেখা যায় যে তোমার অসপিতে 10টা কোশ্চেন থাকবে, টিচার তোমাকে 30টা কোশ্চেন দিয়ে দেয়, বা 40টা কোশ্চেন দিয়ে দেয়, 35টা কোশ্চেন দিয়ে দেয়, এই 35টা কোশ্চেনের মধ্যে থেকেই আসবে। সো এই অসপি নিয়ে টেনশন করার কিছু না, অসপিতে টিচারই তোমাকে বলে দেবে তুমি কি কি পড়বা না পড়বা। আচ্ছা, এরই সাথে যে কোশ্চেন করছে সে আরেকটা কোশ্চেন করছে যে আমার রিটেনের মার্কস খুবই কাছাকাছি আসে, মানে 30, 32, 34, মাঝামাঝি পিইউসি। এই জন্য রিটেনের মার্কস কিভাবে বাড়ানো যায়, লেখা পরিষ্কারই লিখি, ফিগার পারলে আঁকাই, বাট আমার মনে হয় এমসিকিউতে খুবই বাজে করি। ভাই হয়তো কিছু উদ্ভট প্রশ্ন করেছি, এই অ্যান্সার কেউ দেয় না তাই আজ করলাম। আচ্ছা, কোনো কোশ্চেনে আসলে উদ্ভট বা অদ্ভুত না, কোশ্চেন অ্যারাইজ করে, কারণ এই জিনিসগুলো নিয়ে তোমরা ডিফিকাল্টিস ফিল করো দেখে এই কোশ্চেনগুলো অ্যারাইজ করে। সো কোশ্চেন অদ্ভুত এরকম ভাবার কোনো দরকার নেই। এখন একটু আমি আসি যে রিটেনে মার্কস খুব কাছাকাছি আসতেছে, সে মনে করতেছে অ্যাকচুয়ালি যে তার এমসিকিউ এ মার্কস কম। তো এমসিকিউ এর ব্যাপারটা আমি বলে ফেললাম যে এমসিকিউ এর প্রিপারেশন নিয়ে তুমি মার্কস কিভাবে বাড়াইতে পারো। এখন যে ব্যাপারটা বলতেছে যে 30, 32, 34, একটা জিনিস একটু মাথায় রাখবা যে তুমি যে কোনো একটা তোমার যে কোনো একটা কার্ড কিংবা টার্মে তুমি রিটেনের কোশ্চেন মানে যে তোমাদের মার্কশিটটা দেয় অর্থাৎ রেজাল্টটা দেয়, এই রেজাল্ট শিটটা তুমি বের করো, যেটার মধ্যে অ্যাজ আ হোল তোমার পুরা ক্লাসের যেই 200 জন বা 150 জন স্টুডেন্ট আছে সবার রেজাল্টটা তুমি বাই করলে দেখতে পারবা যে 80% স্টুডেন্টের মার্কস থাকে হচ্ছে এই 30-এর আশেপাশে। 30, 32, 34 এর আশেপাশে মার্কস থাকে, 31, অনেক সময় 28, অর্থাৎ পাস মার্কের 60%-এর আশেপাশে মার্কস থাকে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্টের মার্কস দেখবা অনেক বেশি চলে যায় এবং তারাই অ্যাকচুয়ালি প্লেস করে। দেখা যায় যে অ্যারাউন্ড 40 চলে আসে মার্কস, 50-এর মধ্যে 40 পেয়ে যায়, 42 পায়, কেউ আরো বেশি পাইতে পারে, বাট এই সংখ্যাটা খুব রেয়ার। মানে হয়তো পুরো ক্লাসের মধ্যে প্লেস করে কয়জন, 200 জনের মধ্যে প্লেস করতেছে 8 জন বা 10 জন। সো এই 8 জন 10 জন অনেক মার্কস পায়, বাদ বাকি সবাই কিন্তু আলটিমেটলি এই 30-এর আশপাশেই ঘুরে, অর্থাৎ 60% মার্কসের আশপাশেই ঘুরে। তো এইটা নিয়ে কোনোভাবেই হতাশ হওয়ার কিছু নাই যে আমি 30 পাচ্ছি বা আমি 34 পাচ্ছি মানে আমার মার্কস কম, যেখানে 80% স্টুডেন্ট এটা পাচ্ছে। সো তোমার এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, তুমি কোশ্চেন করতে পারো যে হ্যাঁ আমি তাইলে মার্কসটা একটু বাড়াইতে পারি কিভাবে। এখানে তুমি একটা জিনিস অলরেডি মেনশন করছো যে যে আমি ফিগার পারলে আঁকাই, এই টার্মটা আসলে তুমি যদি মার্কস বেশি আনতে চাও তোমার এই টার্মটা চেঞ্জ করতে হবে যে ফিগার পারলে আঁকাই না, তোমাকে প্রত্যেকটা কোশ্চেনে আসলে ফিগার দিতে হবে। তুমি যদি যারা প্লেস করতেছে বা যারা ভালো রেজাল্ট করতেছে ওদের সাথে তুমি কথা বললেই বুঝবা যে ওরা পুরো খাতার মধ্যে প্রত্যেকটা কোশ্চেনে ফিগার দেওয়ার ট্রাই করে, ফিগার দেয়, এই জন্যই আসলে মার্কস আসে। কারণ আলটিমেটলি কি হয়, তুমি যখন ধরো তুমি ক্রেপ সাইকেলটা লিখলা, তুমি বর্ণনা করে করে লিখলা, হ্যাঁ তুমি বর্ণনা করে লিখলে টিচারের জন্য কিন্তু এই বর্ণনাটা পড়া টাফ, বাট তুমি যদি এই সাইকেলটা সুন্দর করে এঁকে দাও টিচার কিন্তু জাস্ট কিওয়ার্ড গুলো সে মার্ক করে করে মার্কস দিয়ে দিতে পারতেছে, তার কিন্তু ডিপলি পড়া লাগতেছে না যে এইখানে আমার কিওয়ার্ড গুলো আছে কিনা, ঠিক আছে। সো সবাই আসলে একটু মানে খাতার প্রেজেন্টেশনটা কত সুন্দর হচ্ছে এটা দেখে, কত কষ্টে আসলে তোমার ইনফরমেশন গুলো টিচাররা দেখতে পারতেছে, এটাও একটা ম্যাটার করে। দ্যাটস ওয়াই ট্রাই করতে হবে যে রিটেনের ক্ষেত্রে একটু বেশি 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 করে ফিগার গুলো দিতে হবে। সো এটা করতে পারলে দেখবা যে তোমার রিটেনের মার্কস আগের থেকে ভালো আসবে। অ্যান্ড সেকেন্ড থিং, যত পারবা লেখা তো তুমি বললাই যে তুমি ক্লিন রাখার চেষ্টা করো, ট্রাই করবা যত বেশি পারা যায় বইয়ের ইনফরমেশন দেওয়া।
বানায় লেখার থেকে বইয়ের ইনফরমেশন দিলে মার্কস অ্যাকচুয়ালি বেশি পাবা, ঠিক আছে? সো এইটা করতে পারলেই হোপফুলি আমি বিশ্বাস করি যে তোমার মার্কস যেটা নিয়ে তুমি পেইন খাচ্ছ এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, নেক্সট একজন প্রশ্ন করছে যে ভাইয়া আমার ফার্স্ট টার্ম অ্যানাটমিতে রিসাপ্লি আছে, আমি মনে হয় এই কারণে ফার্স্ট ক্লিয়ারেন্স পাবো না, আমি খুবই ডিপ্রেসড, এক্ষেত্রে কিভাবে রিডিং পার্টনার চুজ করতে পারবো বুঝতে পারছি না, রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নিব, চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটির কোশ্চেনে এসব টপিক কি নিজে খুঁজে বের করবো নাকি ডিরেক্ট কোশ্চেন ব্যাংক কিনে সেগুলো সলভ করব? আর আমাদের থার্ড টার্ম 15 সেপ্টেম্বরে হবে, এর মাঝে আগের চ্যাপ্টারগুলো কি আস্তে আস্তে পড়া স্টার্ট করব? সাথে এমসিকিউ কিভাবে পড়বো? ভাইবার জন্য কি আগের 70টা কার্ড সলভ করব? করলেও এত টপিক কিভাবে শেষ করব? অনেক সময় দেখি কার্ডের বাহিরেও আস্ক করে। অ্যান্ড ফিগার অ্যানালাইসিসগুলো কিভাবে পড়লে অ্যাকিউরেটলি বলা যাবে? অনেকগুলো প্রশ্ন এখানে সে করছে। সো ফার্স্টে যে বিষয়টা নিয়ে অ্যাড্রেস করব সেটা হচ্ছে যে অ্যানাটমিতে রিসাপ্লি আছে অ্যান্ড এটার জন্য সে ফার্স্ট ক্লিয়ারেন্স পাবে না, সে এটার জন্য খুবই ডিপ্রেসড। তো এইটা হচ্ছে একটা ধরো মেডিকেলে আমি সবসময়ই বলি যে মেডিকেল সেক্টরটায় সাপ্লি, রিসাপ্লি এবং রেগুলার এক্সাম, এই তিনটা জিনিস নিয়েই তোমার মানে জীবন। মেডিকেল লাইফে তুমি এক্সাম দিবা, সাপ্লি খাবা, সাপ্লির উপর সাপ্লি আসলে রিসাপ্লি খাবা। সো এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যেখানে তুমি এক্সাম দিচ্ছ রেগুলার একটা করে, মানে তোমার ফার্স্ট ফেজে তুমি যদি হিসাব করো মোটামুটি 250-300 এক্সাম, সো 250-300 এক্সামের মধ্যে তুমি একটা এক্সামে তুমি সাপ্লি খাচ্ছ বা রিসাপ্লি খাচ্ছ, এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই, বাকিগুলো তো তোমার ক্লিয়ার আছে, তাই না? আচ্ছা, এরপর আসো যে ফার্স্ট ক্লিয়ারেন্স, সেকেন্ড ক্লিয়ারেন্স, থার্ড ক্লিয়ারেন্স। আমি ফার্স্ট ক্লিয়ারেন্স পাবো না, আমি সেকেন্ডটা পাবো। কেউ হয়তো সেকেন্ডটাও পাবে না, থার্ডটা পাবে। আবার কেউ হয়তো থার্ডটাও পাবে না, লাস্টে যে টিচারের হাতে পায়ে ধরে স্যার হচ্ছে বিশেষ বিবেচনায় পরীক্ষা বসতে দিবে। তো যেটাই হোক, তুমি ফার্স্ট ক্লিয়ারেন্স পাও, সেকেন্ডটা পাও, থার্ডটা পাও বা ফাইনাল ক্লিয়ারেন্স পাও, ফার্স্ট প্রফের ক্ষেত্রে আসলে এটা ম্যাটার করে না। তুমি পরীক্ষায় বসতে পারা মানেই এটা তোমার অ্যাচিভমেন্ট। তুমি পরীক্ষায় বসতে পারতেছো মানে তুমি পাশ করে যাবা, ধরে রাখতে পারো তুমি পাশ করে যাবে। তুমি পরীক্ষায় বসতে পারাটা নেই, কোন ক্লিয়ারেন্সে পাচ্ছ এটা না, ঠিক আছে? সো এটাই বলতেছিলাম যে এখানে আসলে আমার ইন্টারাপশন হয়েছে একটা, ওই যে আজান হচ্ছিল। তো যেটা বলতেছিলাম যে এইখানে অ্যাকচুয়ালি এই ডিপ্রেশনে আসার কোনো প্রয়োজন নেই, ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ারেন্সটাই মেইন, ঠিক আছে? এখন এই যে রিসাপ্লি আসছে, তারপরে সে বলতেছে যে আমি রিডিং পার্টনার কিভাবে চুজ করবো। দেখো, এখন তুমি প্রফের একদম কাছাকাছি চলে আসছো। সো প্রফের একদম কাছাকাছি এসে এই মুমেন্টে তুমি রিডিং পার্টনার চুজ করতেছো শুধু তোমার, যদি মনে করো যে আমি টার্মের রিসাপ্লি ক্লিয়ার করার জন্য আমি রিডিং পার্টনার চুজ করবো, এটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না। মানে 2 দিন পর তোমার পরীক্ষা, এখন তুমি রিডিং পার্টনার চুজ করবা, তার সাথে বসবা, একটা তো থাকে না যে একটা দুইজনের মধ্যে একটা কম্বিনেশনের তো ব্যাপার আছে। এই কম্বিনেশন যদি না হয় তুমি কিভাবে পরীক্ষায় প্রিপারেশন নিবা, কিভাবে বা পড়বাটাই বা কিভাবে? সো এই জিনিসটা এখন করার দরকার নাই। হ্যাঁ, এখন যেটা করতে পারো, রিডিং পার্টনার যদি একান্তই চুজ করতে চাও, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, তোমার নিজের যারা ক্লোজ বন্ধু বান্ধব আছে, হোস্টেলে থাকতেছে, রুমমেট হোক বা যেটাই হোক, নিজের ব্যাচের, অর্থাৎ আমাদের তো ABCD 4টা করে গ্রুপ থাকে বা 4টা ব্যাচ থাকে, নিজের ব্যাচের যে কোনো একজনের সাথে, তোমার রুমমেট বা তুমি যার সাথে আগে পড়ছো তার সাথে একটু চেষ্টা করো। এরপরে যেটা বলতেছে যে রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নিব, রিটেনের প্রিপারেশনের ব্যাপারে আমরা আগের ভিডিওতে একদম ডিটেইল কথা বলে ফেলছি। নেক্সট হচ্ছে যে আমরা CMU এর কোয়েশ্চেনগুলোকে আমি কোয়েশ্চেন ব্যাংক নিজে নিজে সলভ করব নাকি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক কিনে সলভ করব, এটাও বলে ফেলছি যে আমার জন্য মনে হয় প্রেফারেবল বা বেস্ট অপশন হচ্ছে যদি তোমরা গাইড ধরে পড়ো, তোমাদের গাইডের মধ্যে ডিটেইল, মানে শুরু থেকে শুরু করবা একদম শেষ পর্যন্ত যাবা, এইটা ধরলে যেটা হবে একটা সিকোয়েন্স মেনটেন করে তোমার প্রিপারেশনটা নেওয়া হবে, ঠিক আছে? গাইড নিবা, কোয়েশ্চেনের মধ্যে কত সালে আসছে সেটা মার্ক করবা, মার্ক করে আফটার দ্যাট তুমি হচ্ছে যাবা, মার্ক করে পরের কোশ্চেনে যাবা, মার্ক করবা, পড়বা, পরের কোশ্চেনে যাবা। এইভাবে পড়লে, গাইড পড়লে যেটা সুবিধা হবে, দেখা যায় যে যেটা বলছিলাম যে আশপাশের কিছু এক্সট্রা কোশ্চেন দেখা হয়। কোশ্চেন ব্যাংকে কিন্তু এই সুযোগ নেই। কোশ্চেন ব্যাংক ধরে তুমি যখন পড়বা, কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেনটা আসছে আলটিমেটলি গাইড থেকে ওই কোশ্চেনটা বা বই থেকে ওই কোশ্চেনটাই পড়া হয়। সো বেটার হচ্ছে গাইড ধরো, গাইড ধরে ধরে দাগাও অ্যান্ড পড়ো, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে বলছি যে আমাদের থার্ড টার্ম 15 সেপ্টেম্বর হবে, এর মাঝের আগের চ্যাপ্টারগুলো কি আস্তে আস্তে পড়া স্টার্ট করবো? কোনো প্রয়োজন নাই। এখন
প্রিভিয়াস পড়া দেখার কোনো প্রয়োজন নাই, কারণ 15 সেপ্টেম্বর যদি তোমার থার্ড টার্ম হয়, এটা ধরো যদি 15 দিনও হয়, তারপরেও তুমি অক্টোবর পুরোটা পাচ্ছ, নভেম্বরে অ্যাটলিস্ট 15 দিন টাইম তুমি পাচ্ছ। সো 45 ডেজ এনাফ তোমার প্রফের প্রিপারেশন নেওয়ার জন্য। 45 থেকে 50 ডেজ মোর দেন এনাফ। ওকে, সো ওই 50 দিনে তুমি প্রফের জন্য একদম থরোলি প্রিপারেশন নিবা। আর এরপরে হচ্ছে বলতে চাচ্ছি যে এমসিকিউ কিভাবে পড়বো বলে ফেলছে। ভাইভার জন্য কি আগের 70টা কার্ড সলভ করব, করলেও এত টপিক কিভাবে শেষ করব, অনেক সময় দেখি কার্ডের বাইরে ওয়াজ করে। সো আমরা আগের ভিডিওতে ভাইভা নিয়ে আমরা বলে ফেলছিলাম যে ভাইভার জন্য আমাদেরকে 3টা জিনিস ফলো করতে হবে। একটা হচ্ছে প্রথমেই আমরা আমাদের কার্ডের কোশ্চেনগুলো সলভ করব, দেন হচ্ছে আমাদের ইন্টারনাল জি টিচার থাকবে, উনি যেই কোশ্চেনগুলো কার্ডে টার্মে কিংবা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রফে জিজ্ঞেস করছে সেগুলো সলভ করবো। অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের লেকচার স্লাইড সলভ করা। এই 3টা জিনিস সলভ করতে হবে ভাইভার মেইন প্রিপারেশনের জন্য। এখন যেটা বলতেছে যে 70টা কোয়েশ্চেন এত টপিক আমি কিভাবে পড়বো, এটা তোমাকে অল্প অল্প করে পড়তে হবে। এখন কার্ডের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। 70টা কার্ড থাকুক, 100টা কার্ড থাকুক, 150টা কার্ড থাকুক, কার্ডের কোয়েশ্চেন পড়তেই হবে। অ্যান্ড কার্ডের বাইরে যেগুলো আসবে ওইগুলো তোমার এই বাকি দুটা অর্থাৎ লেকচার স্লাইড এবং ইন্টারনালের কোয়েশ্চেনের থেকেই আসবে। সো এই জন্য আমি বলতেছি যে এই 3টা জিনিস ফলো করো, হোপফুলি ভাইভাতে আটকাবা না। আচ্ছা, ঠিক আছে। আর বলতে চাচ্ছি যে ফিগার অ্যানালাইসিসগুলো কিভাবে পড়লে অ্যাকিউরেটলি বলা যাবে। তোমরা জানোই তোমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে কি কি ফিগার আছে। সো যে কোনো একদিন যাবা ডিপার্টমেন্ট থেকে ফিগারগুলোর ছবি নিয়ে নিবা, কোন কোন ফিগারগুলো আছে এগুলোর ছবি তুলবা, ছবি তুলে বই থেকে জাস্ট ফিগার সম্পর্কে একটু পড়ে ফেলবা, এটা পড়লেই হয়ে যাবে। অ্যান্ড এই ক্ষেত্রে একটু ট্রাই করো মেইন বইটা পড়ার, ফিগারের ক্ষেত্রে মেইন বইটা একটু দেখা বেটার, কারণ যেহেতু ফিগার অ্যানালাইসিস করে তোমাকে বলতে হবে সেখান থেকে। সো অ্যাকিউরেটলি বলার জন্য আলটিমেটলি বইটাই আসলে ভালো অপশন। হ্যাঁ, আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাই আমাদের আগের ম্যাক্সিমাম পড়াই তো ভুলে গেছি, আর আগের মতো এখন এত টাইম নিয়েও সব কিছু পড়া পসিবল না। সো শর্ট টাইমে ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করে কিভাবে প্রফে ভালো মার্কস পেয়ে পাস করা যাবে এই বিষয়ে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যেগুলো আগে পড়ে ফেলছো এইগুলা এখন মনে হচ্ছে যে আমি পড়ি নাই বা আমার ভুলে গেছি এরকম, বাট আলটিমেটলি তুমি যখন এটা রিভিশন করা শুরু করবা, আরেকবার পড়া স্টার্ট করবা, দেখবা যে সবই আসলে মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথমবার হয়তো পড়তে একটু টাইম লাগবে, একটু সময় লাগবে সবটা মাথার মধ্যে আনতে, বাট বেশি একটা প্যারাও খাবা না, দেখা যাবে যে একটু জাস্ট পড়লেই আগের পড়াগুলা মাথায় চলে আসবে। তো এইটা নিয়ে পেইন খাওয়ার কিছু নাই যে আগের পড়া ভুলে গেছি, তুমি আবার যখন পড়বা পড়লেই দেখবা যে সবকিছু মনে পড়ে যাচ্ছে। সো এইটা নিয়ে আলাদাভাবে চিন্তা করার কিছু নাই যে আমি আগে পড়ছি এখন আবার কিভাবে পড়বো। রাদার চিন্তা করো যে আগে কোন টপিকগুলো তুমি পড়ো নাই। অনেক সময় হয় না যে আমার কার্ড পরীক্ষা, কার্ডের মধ্যে একটা আইটেম আমি একটু কম পারি বা একটা টপিক আমি একটু কম পারি, তুমি এই জিনিসগুলো আইডেন্টিফাই করো। এই জিনিসগুলো আইডেন্টিফাই করে আফটার দ্যাট তোমার যেটা করণীয় সেটা হচ্ছে এই টপিকগুলো ভালো মতন পড়া, ঠিক আছে? কারণ যেগুলো আগে একবারও পড়ছো দেখা যাবে এই টপিকগুলো আসলে তুমি ভালো মতনই আনসার করে দিয়ে আসতে পারবা, এটা নিয়ে কোনো চিন্তা নাই। অ্যান্ড এটা একবার পড়লেই বা দুইবার পড়লেই আসলে মনে পড়বে। ওকে, শর্ট টাইমে ভালো মার্কস পেয়ে পাস করার জন্য কি কি করা যায় অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে বলছি। রিটেন ভাইভা কিভাবে প্রিপারেশন নেবে ওইটা দেখলেই বুঝতে পারবা। আর আমাদের রিভিশনের জন্য একটা কোর্স যদি আনতেন তাহলে মনে হয় খুবই ভালো হইতো, কারণ আমার কাছে মনে হয় একটা পড়া আমি যতক্ষণে বই থেকে বুঝতে পারবো হাবিয়ে যাবি অনেক কিছু। আচ্ছা, তার চেয়ে শর্ট টাইমে আপনাদের ক্লাসগুলো দেখলে ইফেক্টিভ হবে তারপরেও। আচ্ছা, এখন প্রফ রিলেটেড কোর্সের ব্যাপারে দেখা যাক, এটা নিয়ে আসলে এখনই ডিরেক্টলি বলে দেওয়া উচিত হবে না, আমরা একটু দেখতেছি এটা নিয়ে কি করা যায়, প্রফের প্রিপারেশন বেসড কিছু করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবতেছি। অবশ্যই যদি এরকম হয় আমরা তোমাদেরকে অবশ্যই জানাবো। অ্যান্ড অনেকেই অলরেডি আমি যদি দেখি আমাদের পেজ বা তৌহিদের ইনবক্স বা আমার ইনবক্সে প্রতিদিন টেক্সট আসতেছে যে ভাই প্রফের জন্য কিছু, তো আমরা এটা নিয়ে একটু কাজ করতেছি কোন ওয়েতে আগাইলে বা কোন অ্যাপ্রোচটা নিলে তোমাদের প্রফের শর্ট ওয়েতে বা ইজিয়েস্ট ওয়েতে ভালো একটা প্রমিনেন্ট ওয়েতে প্রিপারেশন নিতে পারো, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি। অ্যান্ড হোপফুলি আমরা তোমাদেরকে ভালো কিছু প্রোভাইড করতে পারবো যদি সব কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে রিটেনে আলহামদুলিল্লাহ সবসময়ই পাস করে যাই, কিন্তু ভাইভাই গিয়ে ঘাবড়ায় যাই। কিছু প্রশ্ন থাকে পারি কিন্তু ভুলে যাই, বলতে পারি না। আবার কিছু এমন প্রশ্ন থাকে
কোনোদিন পড়েই নেই এরকম লাগে। আশেপাশে সবার ট্যালেন্ট দেখলে খুবই হতাশ লাগে। আর বায়োকেমিস্ট্রি সব থেকে বেশি ট্রমা দিচ্ছে। এতগুলো ডেফিসিয়েশন একেবারে ভাইবার টেবিলে গিয়ে আর মনেই করতে পারি না, ফলাফল ম্যামের মেজাজ খারাপ হয়ে যায়, আর প্র্যাকটিক্যাল ভাইবাও কিচ্ছু পারি না। এসবের জন্য সামনে প্রফ নিয়ে অনেক ভয় করতেছে, সমস্যার সমাধান কি? আচ্ছা, ভাইবার এই ইস্যুটা আসলে মানে এটা একটা ইউনিভার্সাল ইস্যু। এটা যে প্রশ্ন করছে তারও হয়, তোমরা যারা শুনতেছো তাদেরও হয়, আমারও হয়, সবারই হয়। মানে ভাইবার মধ্যে যে এই ব্ল্যাঙ্ক হওয়ার ব্যাপারটা খুব কমন একটা সিন। আবার অনেকে আছে ভাইবা খুব প্রমিনেন্টলি মানে খুব ভালো মতন দিয়ে আসে, ওদের কোনো জড়তাও কাজ করে না, কিচ্ছুই না। বাট মোস্ট অফ দি কেসেসে দেখা যায় যে আসলে ভাইবার ক্ষেত্রে এই আটকানোর ব্যাপারটা হয়ে যায়। এখন একটা জিনিস এতদিনে বুঝে যাওয়ার কথা যে ভাইভাতে আসলে ফেল হয় কমন জিনিস না পারার জন্য। যেই কথাটা বলছে যে এমন কিছু প্রশ্ন করে যেগুলো আমি কোনোদিন শুনি নেই, তাও যেটা তুমি শোনো নাই এটা না পারার জন্য তোমার কখনোই ফেল হবে না। টিচার কখনোই তোমাকে এটার জন্য ফেল দিবে না। তোমাকে ফেল দিবে যেগুলো তুমি জানো, যেগুলো তুমি পারো, এরকম জিনিস থেকে। এখন তোমাকে ধরো গ্লাইকোলাইসিস কি এটা জিজ্ঞেস করছে, গ্লাইকোলাইসিসের স্যালিয়েন্ট ফিচার জিজ্ঞেস করছে, তুমি এটা পারতেছো না, এইটার জন্য ভাই ফেল অবধারিত, টিচার দিবে এটাতে ফেল। ঠিক আছে, এখন এইরকম কিছু কোয়েশ্চেন যেগুলো আসলে কমন, এগুলো পারতে হবে। তো কঠিন প্রশ্ন নিয়ে, কঠিন প্রশ্ন আমি শুনি নাই টিচার, তাইলে কি আমার পড়া ঠিকঠাক হচ্ছে না, এটা নিয়ে আসলে টেনশন নেওয়ার কিছু নাই। কঠিন প্রশ্ন না পারাটাই নর্মাল। সো ওইটা না, আমাদের যেটা মেইন কনসার্নের জায়গা, যেটা সে প্রশ্ন করছে যে আমি ভাইভাতে যে আলটিমেটলি আসলে ব্ল্যাঙ্ক হয়ে যায়, বুঝাইতে চাচ্ছি যে এটা আমি যতই বলি না কেন এইভাবে হয় না। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে ভাইভার ক্ষেত্রে দুইটা জিনিস, দুইটা ইম্পর্টেন্ট জিনিস। ভাইভার জন্য স্পেসিফিক যে প্রিপারেশন নেওয়ার কথা বলছিলাম আগের ভিডিওতে, ওই জিনিসপত্রগুলো একটু করতে হবে। যে তিনটা ওয়েতে আগাইতে বলছি অ্যাপ্রোচটা, সেইভাবে আগাও। অ্যান্ড সেকেন্ড থিং যেটা, ভাইবার সময় যে জড়তা কাজ করে, এই জড়তা কাটানোর জন্য বেশি বেশি কথা বলার প্র্যাকটিস করো। বেশি বেশি কথা বলার প্র্যাকটিস অনেকভাবেই করতে পারো। তোমার রুমমেট বা তোমার ফ্রেন্ড যারা আছে তাদের সাথে কথা বলো, তাদেরকে ভাইবার কোশ্চেন বলো যে একটা আমরা মক ভাইবা দিই, তুমি কোশ্চেন করো আমি অ্যান্সার দিব, আমি কোশ্চেন করবো তুমি অ্যান্সার দাও। তো এটাতে যেটা হবে, তোমার কথা বলার স্পিড বা কথা বলার ওয়েটা একটু ইজিয়ার হবে। অ্যান্ড আমি একদম ফার্স্ট ইয়ারে থাকতে, তোমরা যখন আসো নাই তার আগে একটা কথা বলছিলাম যে ইন্টারাকশন বাড়াইতে হবে মানুষের সাথে। মানুষের সাথে ইন্টারাকশন বাড়াইতে হবে, কারণ একটা জিনিস কি, মেডিকেল সেক্টরটায় তুমি ইন্ট্রোভার্ট হইলে অনেক পেইন খাবা। মেডিকেলে তুমি ইন্ট্রোভার্ট হইলে অনেক পেইন খাবা। কেন পেইন খাবা? প্রথম পেইন খাবা হচ্ছে এই যে ভাইবা দিতে যে একটা পেইন খাচ্ছ। সেকেন্ড পেইনটা তুমি খাবা যখন ওয়ার্ডে যাবা, পেশেন্টের সাথে তোমার ডিল করতে হবে। পেশেন্ট কি, তুমি পেশেন্টকে কি প্রশ্ন করবা, এইটা তোমার নিজে থেকে আসতে হবে। তুমি ইন্ট্রোভার্ট হওয়াতে তুমি যদি এই কোয়েশ্চেন না করতে পারো, তুমি ডায়াগনোসিস কি করবা? তুমি তো হিস্ট্রি জানবা না পেশেন্টের, তাই না? সো একটু কথা বলার চর্চাটা বাড়াইতে হবে। অ্যান্ড যেগুলো বলছি এই তিনটা স্টেপ ফলো করো ভাইবার জন্য, করে ফ্রেন্ডদেরকে এই ভাইবার পড়াগুলা দাও, পড়া দাও। এইটা খুব ইম্পর্টেন্ট। যা পড়ছো এই পড়াটাই দাও, ভাইভা হোক রিটেন হোক, যা পড়ছো তুমি আজকে যা পড়ছো, তুমি চেষ্টা করো আজকে যা পড়ছো এইটা তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডকে একটু বুঝাই দাও। এটা করতে পারলে দেখবা যে ভাইভা বোর্ডে যে কিছুটা হইলেও তুমি বেনিফিট পাচ্ছ। আর ভাইভার প্রিপারেশন অবশ্যই ওই তিনটা জায়গা থেকে যদি তুমি নাও, তুমি ভাইভাতে আটকাবা না, কেমন? আচ্ছা, এরপরে ওই যে একই কথা যে আমাদের প্র্যাকটিক্যাল ভাইভাতেও আসলে কিছু পাই না। দেখো, প্র্যাকটিক্যাল ভাইভার টপিক বা কোয়েশ্চেন খুব স্পেসিফিক। তুমি ফিজিওলজি করতে যাচ্ছ, ব্লাড নিয়ে কোনো একটা ফিজিওলজি তুমি কিছু করতেছো, ব্লাড থেকে তোমাকে আরএইচ টাইপিং জিজ্ঞেস করবে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস জিজ্ঞেস করতে পারে, ব্লাড গ্রুপিং জিজ্ঞেস করতে পারে, ডিফারেন্সিয়াল কাউন্ট, অ্যাবসলিউট কাউন্ট, এইগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলা, এইগুলো একদম কমন কোয়েশ্চেন, এগুলো পড়ে ফেলে তোমার কোনো একটা ফ্রেন্ডকে পড়া দাও। এটা করতে পারলেই আসলে ভাইভার মানে প্র্যাকটিক্যালের ভাইভা নিয়ে পেইন খাওয়ার কিছু নাই। মেইন ভাইভার জন্য যেগুলো বলছি এগুলো ফলো করো, হোপফুলি কাজে আসবে। আচ্ছা, এরপরে আমাদের মেডিকেলের থার্ড টার্ম শুরু হতে আরও দেরি আছে, হয়তো অক্টোবরের শুরু হয়ে যাবে। তাই এমনিতেও অন্যান্য কলেজগুলো থেকে অনেকটা পিছিয়ে আছি। প্রফের আগে সময় কম পাবো, এত কম সময়ের মধ্যে কীভাবে পড়াগুলো বুঝিয়ে নিব, যেহেতু গত 1.5 বছরের পড়াগুলো কিছুই মনে নেই, কারণ রিভিশনও দেওয়া হয়নি সেভাবে। শুরুর দিকে সব কনসেপ্ট ভালো করে বোঝাও হয়ে ওঠেনি। এখন এত কম সময়ের মধ্যে এত ভাস্ট পড়া কীভাবে শেষ করবো, বিশেষ করে অ্যানাটমি। তো ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর আগের ভিডিওগুলোতে দিচ্ছি। যেহেতু অক্টোবরের শুরুতে, আমি বলবো যে এখন আলাদা করে
আগের পড়ার কোনো প্রয়োজন নেই। যেটা করতে হবে, থার্ড টার্মের পড়াটা খুব ভালো মতন পড়ো। থার্ড টার্মের পড়াটা এমনভাবে পড়ো যাতে তোমার থার্ড টার্মের প্রিপারেশনটা একদম অ্যাজ ইট ইজ প্রফের মতন হয়ে যায়। এইভাবেই পড়ো যে আমি থার্ড টার্ম একদম প্রফের বেসিসে প্রিপারেশন নেব, টার্মের জন্য না, একদম প্রফের জন্য। মানে এখন পড়বো এটা একদম প্রফেট, যে আমি পড়াটা যাতে আমি দিতে পারি, এইভাবে পড়ো। আর টার্ম শেষ হয়ে যাওয়ার পর ফার্স্ট এবং সেকেন্ড টার্মের পড়াটা কমপ্লিট করে ফেলবা, অ্যান্ড আফটার দ্যাট তোমার হাতে টাইম থাকলে থার্ড টার্মটা একটু পড়বা, আর না থাকলে পড়ার দরকার নেই, ঠিক আছে? এই ক্ষেত্রে যেটা হয়, আমরা যদি প্রিপারেশন নিচ্ছি, এখন ধরো যাদের পরীক্ষা শেষ, ওরা কীভাবে প্রিপারেশন নেবে, আগে ফার্স্ট টার্ম নিবে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড টার্ম, রাইট? তুমি উল্টাটা করো, তুমি আগে থার্ড টার্ম শুরু করো, তারপরে ফার্স্ট করো, তারপরে সেকেন্ড করো, সমস্যা তো নেই, তাই না? আলটিমেটলি সিলেবাস তো তোমার কভার হচ্ছেই। সো এইটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন কারণ এখন তুমি প্রিভিয়াস পড়া পড়তে গেলে আলটিমেটলি তোমার এই থার্ড টার্মে পড়াটা ঠিক মতন হবে না। সো থার্ড টার্মের পড়া ঠিক মতন না হলে এই থার্ড টার্ম নিয়েও তোমাকে আবার প্রফের আগে আবার থরোলি প্রিপারেশন নিতে হবে। তার থেকে এটা বেটার না যে আমি এখনই প্রফের মতন করে প্রিপারেশনটা নিয়ে নিই। সো এটা আসলে নিতে পারলে এটা তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তোমাদের বলতে যে স্পেসিফিক কোয়েশ্চেন করছো তার জন্য ভালো হবে। আচ্ছা, আর প্রফের সময় কম টাইম পাবো, প্রফের সময় অ্যাকচুয়ালি কম টাইম পাচ্ছ না। তুমি যদি এখন থার্ড টার্মের প্রিপারেশনটা বুঝাই ফেলতে পারো, অক্টোবরের ফার্স্ট উইক, অক্টোবরের 15 তারিখেও যদি শেষ হয়, তারপরে তুমি 1 মাস সময় পাচ্ছ। সো 1 মাসের মধ্যে 2টা টার্ম তুমি বুঝাই ফেলতে পারবা, কেমন? আচ্ছা, আর এত ভাস্ট সিলেবাস আমি কিভাবে পড়বো? আমাদের হচ্ছে বিশেষ করে অ্যানাটমি আলটিমেটলি হয়ে যায়। তুমি সিলেবাস ভাস্ট হইলে তুমি যদি রুটিন করে প্রতিদিন পড়তে পারো, পড়াটা কভার হয়ে যায়। এটা নিয়ে চিন্তা করো না যে সিলেবাস ভাস্ট, আমি কি পড়া শেষ করতে পারবো কিনা, পড়া শেষ হয়ে যাবে, ঠিক আছে? যেটা একটু বলছে, যে আলাদা করে মেনশন করছে যে কিছু কনসেপ্ট আমি ভালো করে পড়ি নাই, এই জিনিসটা একটু আসলে মানে তোমার নজরের মধ্যে আনতে হবে, যে আমি যেই টপিকগুলো তুমি আগে ভালো করে পড়ো নাই, এইগুলা যাতে তুমি ভালো মতন পারো, এই জন্য তোমাকে যেটা করতে হবে, থার্ড টার্মটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি যখন প্রফের প্রিপারেশন নিবা, তখন তুমি প্রতিদিন রেগুলার প্রিপারেশনের সাথে 1টা বা 2টা তুমি তোমার যেই টপিকগুলো ল্যাকিংস আছে সেই টপিকগুলো নিয়ে বসে ওই ল্যাকিংসগুলো কাটায় উঠবা, ঠিক আছে? এটা করতে পারলে তোমার প্রিভিয়াস যেই ল্যাকিংসগুলো আছে এটাও তুমি কাটায় উঠতে পারবা।